নিতুর মাহবুব ভাই, লেখিকা ত্রিধারণিকা, পর্ব 15। আমি স্বপ্নে? তুই ছাড়া আর কে? বাংলাদেশে কি আর কেউ আমাকে যন্ত্রণা দিতে পারে? মানে আমিও তো স্বপ্ন দেখলাম। ও, তুই তাহলে সত্যিই স্বপ্ন মারফতে এসেছিস? শোন নিতু, তোকে আমি ভালো করে ওয়ার্ন করে দিচ্ছি, তুই আর কোনোদিন আমার স্বপ্নে হাজির হবি না। আমার স্বপ্নের যন্ত্রণাময় যাবতীয় কর্মকাণ্ড থেকে আমি তোকে বহিষ্কার করলাম। ইউ আর এক্সপেলড। মাহবুব ভাই ফোন রেখে দিলেন। নিতু এবার রূপা আপাকে ফোন করলো। রূপা আপা ফোন ধরেই দিলেন ধমক। এত রাতে ফোন করলি যে? কটা বাজে দেখেছিস? একটা খারাপ স্বপ্ন দেখলাম। খারাপ স্বপ্ন দেখলে আমাকে ফোন করবি? আমি কি তোর দুঃস্বপ্নের খাবনামা? আসলে তুমি তো আমার একমাত্র। এত প্যান প্যান না করে বলে ফেল কি স্বপ্ন, শুধু জিস্ট বলবি। দেখলাম আমি যাকে ভালোবাসি সে আমার চোখের পানি শরবতের মতো খেয়ে ফেলেছে। মানে? বলছে তার আরও চোখের পানি চাই, আমার তৃষ্ণা মেটেনি। চোখের পানি কি করে খেলো? গ্লাসে করে। আমি তো গ্লাস নিয়েছিলাম শরবত বানাবো বলে, তখনই গ্লাসটা চোখের পানিতে ভর্তি হয়ে গেল। রুবা আপা কিছুক্ষণ চুপচাপ থেকে বললেন, নিতু যা বলছি মন দিয়ে শোন। তোর মন খারাপ থেকে এসব হচ্ছে। আমি নেই তো, একা একা বিষণ্ণতায় ভুগে ভুগে এমন উল্টোপাল্টা ভাবছিস। তোর এখন একটা বন্ধুত্বের দরকার, যে তোর দুশ্চিন্তার কোম্পানি হবে, তোকে সময় দেবে, তোর কথাগুলো শুনবে। আমি এমন বন্ধু কোথায় পাবো? এক কাজ কর, সবচেয়ে ভালো হয় যদি তুই যেই গর্ধবের বাচ্চাটাকে ভালোবাসিস সেটাকেই যদি বন্ধু বানাতে পারিস। কিন্তু আমি তো তার সঙ্গে রাগ করে আছি, ভালোবাসবো না ঠিক করে নিয়েছি। এই তোর রাগের নমুনা? রাত 2টো বাজে তাকে নিজের চোখের পানি খাওয়াচ্ছিস। সেটা তো স্বপ্নে, বাস্তবে তো আর নয়। তাও তো কাল হয়তো স্বপ্নে দেখবি তোর বুকে বসিয়ে তাকে চোখের পানি নাকের পানি মিশিয়ে লাচ্ছি বানিয়ে খাওয়াচ্ছিস। এরপর একদিন হয়তো সে তোর কলিজা খেতে চাইবে, তখন কি করবি? আমাকে ফোন করবি? সে মোটেও এরকম না, রাগেই কিন্তু মানুষ ভালো। মানুষ ভালো হয়ে তোর লাভটা কি? তুই তো তার ভালো মানুষই এনজয় করতে পারছিস না, তাই না? এখন বল, চুপি চুপি অভিমান করে কি লাভ হচ্ছে? না। তাহলে এখন কি করতে হবে? নিতু জবাব দিল না। এখন তোকে ভালোবাসা প্রকাশ করতে হবে, তাকে তোর মনের মতো করে বানাতে হবে। তুমি জানো সে আমার তাস না, কোনো দানেই সে আমার জন্য চাল ফেলে না। ফেলবে ফেলবে, চাল ফেলবে। দেখ, তুই যে তাকে পছন্দ করিস সে কি ব্যাপারটা জানে? না। কেন জানে না? বলিনি তো। কেন বলিসনি? লজ্জা লাগে। আচ্ছা, তোদের মাঝে ঝগড়া কবে থেকে? যখন থেকে আমি রাগ করেছি তোমার বিয়ের সময় খুব বাজে একটা ঘটনার পর থেকে। কষ্ট বেশি কে পাচ্ছে তাতে? আমি। আগে কষ্ট হতো না? আমি তো আগে আমি রাগ করতাম না, এখন কেন করছিস? আমি যে তাকে পছন্দ করি সে এটা কেন বোঝে না? বোঝাতে চেষ্টা করেছিস? আগে একটু একটু করেছি, ভালো করে নয়। আসলে তিনি এত মুখ পাতুরে যে বোঝানোর সুযোগও পায় না, কখন ফট করে সবাইকে আলতু ফালতু বলে দেন। তাহলে দেখ, ঘুরে ফিরে আমরা শুরুতেই চলে এলাম। তুই তাকে ভালোবাসিস, তুই তাকে বলছিস না, তুই তাতে রাগ করছিস, তুই কষ্ট পাচ্ছিস। এমন তো নয় তুই তাকে বলেছিস ভালোবাসি আর সে মানা করে দিয়ে বলেছে খবরদার ভালোবাসবে না। তিনি এরকম বলেননি, কিন্তু তার মেজাজ খুব গরম, সবসময় আমার সঙ্গে রেগে কথা বলেন। হতে পারে তুই ভালোবাসাটা ঠিকঠাক বুঝতে পারছিস না বলেই তিনি রাগ করেন। এই যে তুই আমায় এত রাতে ফোন করলি, আমিও তো রেগে কথা বলছি, তার মানে কি আমি তোকে ভালোবাসি না? নিতু চুপ করেই রইল। তোর একদমই প্রেজেন্স অফ মাইন্ড নেই, তুমি আমার সব গুলিয়ে দিচ্ছ। খুব মনোযোগ দিয়ে শোন নিতু, তুই তাকে ভালোবাসা থেকে নিজেকে বিরত রাখতে অনেক কিছুই করছিস, তার রেজাল্ট কি? তোর কষ্ট হচ্ছে। যখন ভালোবাসতি তখনও কষ্ট পেতি, এখন বল কোন কষ্টটা তোকে বেশি ভোগায়? এক্স্যাক্টলি ভেবে বল। ভালো না বাসার কষ্টটা। আর একটু স্পেসিফিক করে বলি, যখন ভাবিস তাকে ভালোবাসা বন্ধ করে দিবি তখন কেমন লাগে তোর? অনেক কষ্ট হয়, অনেক। মাঝে মধ্যে তো আমার মরে যেতে ইচ্ছে করে, কিন্তু বাড়ির লোকেদের কষ্ট হবে ভেবে মরতে পারি না। ফাইন, তাহলে মোরাল অফ দ্য টপিক কী দাঁড়ালো? ভালোবাসা শুধু ভালোবেসে যেতে হয়, না হলে কষ্ট। আর কষ্ট যদি পেতেই হয়, ভালোবেসে কষ্ট পাওয়াই ভালো। ঠিক কি না? আমি এখন কি করব? ঠিক এক্ষুনি তোর ভালোবাসা আরম্ভ করবি এবং কষ্ট হলেও ভালোবাসবি। এবং মোস্ট ইম্পর্ট্যান্টলি, আর কখনোই এত রাতে আমাকে আর ফোন করবি না। সোহেলকে আমার আদর করার সময় নষ্ট হয়। একটু কথা বললেই। তোর যদি কখনো ভালোবাসার আদর হয়, দেখবি দুনিয়া ভুলে যেতে ইচ্ছে করছে। 2 সেকেন্ড নষ্ট হলেও মনে হবে সর্বনাশ, জীবনের সর্বনাশ। সত্যি?
তোর চোখের চশমার মতো সত্যি। সুতরাং সময় নষ্ট না করে তোর গর্ধবটার কাছে যা, আবার ভালোবাসা শুরু কর। রুবা আপা ফোন রেখে দিলেন। শুধু তাই নয়, নিতু আবার ফোন ডায়াল করতে দেখলো মোবাইল সুইচ অফ। আচ্ছা, ভালোবাসা আবার শুরু করতে কি কোনো আনুষ্ঠানিক ভূমিকার প্রয়োজন আছে? নিতুর কি নিজে থেকে মাহবুব ভাইয়ের সঙ্গে যোগাযোগটা শুরু করা দরকার? হতেও তো পারে রুবা আপার কথাই ঠিক, নিতু ঠিকঠাক তার কনসার্নটা মাহবুব ভাইকে বোঝাতে পারছে না। না বুঝে ধমকাতে তো বেচারার কোনো দোষ নেই। ভালোবাসার জন্য মানুষ কত কিছু করে, আর নিতু সামান্য একটা ফোন করে যোগাযোগ চালু করতে পারবে না? মাহবুব ভাইকে 4বার ফোন করেও পাওয়া গেল না। তিনি কল ব্যাক করলেন রাত 12টায়। নিতু ফোন ধরে হ্যালো বলারও সুযোগ পেল না। মাহবুব ভাই ধমকাধমকি শুরু করলেন। ফোন নাম্বার আছে বলেই টাইমে বেটাইমে ফোন করতে হবে? রাতে মানা করলাম বলে এখন দিনের বেলাতেও ফোন করবি? আমি তো আর লাউসিমের ট্রেনিংয়ে না, বিমান বাহিনীর ট্রেনিংয়ে আসি। এখানে প্রতি মিনিট আমি ব্যস্ত। নিতু ভয়ে ভয়ে বলল, ভুলে কল চলে গিয়েছে। ফোনে লক নেই, কল চলে যায়, সারাক্ষণ ফোনের সঙ্গে ঘেঁষাঘেঁষি। আর হবে না। আর হবে না কেন? ফোনের সঙ্গে ঘষাঘষি বন্ধ করে দিবি? তখন তোর ঘষাঘষি চলবে কিভাবে? আমি ফোনের সঙ্গে কোনো ঘষাঘষি করি না। তাহলে কে করে? আমি? তুই বলতে চাচ্ছিস আমি ফোনের সঙ্গে লেগে থাকি? আমার কি তোর মতো অবসর? হাজার রকমের কাজে ব্যস্ত আমি। নিতু চুপ করে থাকলো। তুই ড্রাইভিং শিখেছিস নাকি? নিতু জবাব দিল না। কেন শিখেছিস? শিখবো না? হঠাৎ এখনই কেন শিখে নিলি? পরে তো সময় পাবো না, কাজের ব্যস্ততা বাড়বে, এই জন্য কিছু কাজ আগে থেকে শিখে নিচ্ছি। সময় পাবি না মানে বিদেশ চলে যাবি? বিদেশে কেন যাব? যাবি না বলছিস? বিদেশি ফটোগ্রাফার তোর ছবি তুলে সঙ্গে করে বিদেশে নিয়ে যাচ্ছে, সেসব আবার প্রিন্ট করে তোকে পাঠাচ্ছে, তাও যাবি না বলছিস? ছবির সঙ্গে বিদেশ যাওয়ার সম্পর্কটা কি? ছবি দিয়েই তো পাসপোর্ট হয় রে গাধি, আর সেই পাসপোর্টে ভিসা, তারপরেই সাই করে বিদেশ। আমি বিদেশ যাব না। আমাকে বলবি না তো ফটোগ্রাফার যে তোকে বিদেশে নিয়ে যেতে চাই? শিহাব সাহেব আমাকে কেন বিদেশে নেবেন? তাছাড়া তিনি নিজেই তো বরং বাংলাদেশে চলে আসতে চাইছেন। শুধু এদেশে তার একটা বাড়ি নেই বলে বেচারা আসতে পারছেন না। আরে বাপরে, এত বড় বাড়ি ঘরের স্থপতি, তারই বাড়ি নেই? নেই তো, এদেশে এলে হোটেলে থাকেন। তা এদেশে বাড়ি নেই কেন? সেটা জিজ্ঞেস করিনি। জিজ্ঞেস করিসনি কেন? রোজ কথা বলছিস অথচ মেইন পয়েন্টে জিজ্ঞেস করিসনি? মাথায় কিছু নেই তোর? রোজ কে কথা বলে? তুই কি ভাবিস আমি খবর কিছু পাই না? সারা বাংলাদেশবাসী জানে ওই রাজমিস্ত্রি যে তোকে ফোন করে। রাজমিস্ত্রির বাড়ি নেই কেন? রাজমিস্ত্রিটাকে কেন? তোর বিদেশান বাবুকে রাজমিস্ত্রি বললি কি তোর সোনাদানা ক্ষয় যায়? বাড়ি নেই, ঘর নেই, আবার তিনি ক্যামেরাম্যান, আমার গুহাদারের ক্যামেরাম্যান। ওনাদের তো বিদেশে বাড়ি আছে, তাই হয়তো বাংলাদেশে নেই। নেই কেন? কেন? আমি জানি না। জানবি না কেন? জিজ্ঞেস করিসনি কেন? এসব আবার জিজ্ঞেস করা যায় নাকি? আর্কিটেক্ট হয়েও নিজের একটা বাড়ি বানাতে পারলো না। ঘোড়ার ডিমের আর্কিটেকচারই। ফ্যান পাতে, ভাত মাথায়, গল্প ফাঁদে দই। গল্প কোথায় ফাঁদলেন? তিনি তো এখনও নিজে ভালো রোজগার করেন না, ক্যারিয়ার শুরুর দিকে, তাই হয়তো। আপনি আপনার নিজেরটাই দেখেন না মাহবুব ভাই। আপনার নিজের কি কোনো বাড়ি আছে? কেন? বাবারটাই তো আমার বাড়ি। বাবা মরতে 1 মিনিট, আমি বাড়ির মালিক হতে 2 মিনিট। তাও তো আপনার নিজের তো নয়, বাবার কেন? তুই আমাকে বাড়ি নিয়ে কথা শোনাসনি তো? তুই গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তর, আবাসন মন্ত্রী। শোন নিতু, আমার কোনো আলাদা বাড়ির দরকার নেই। আমি আমার মা বাবার সঙ্গেই থাকবো, ওই বাড়িতেই আমার চলবে। শিহাবের মতো আমার নিজের বাড়ি ব্যামো নেই। তিনি নিজের বাড়ি বললেন কখন? তো কি আমি বলেছি? আমার বাড়ি হলো বাংলার আকাশ। আমি ওই বালের বিদেশানের মতো না। বাড়ি নেই, কিছু নেই, শালা পাদরা ফকির। বাড়ি নেই তো নেই, তাকে বকছেন কেন? কিছু নেই তো বকবো না। একটা ভিক্ষুক তোর ছবি বুকে নিয়ে চুমু খায়, এটা বলে তুই ধন্য হতে চাস? আমার ছবিগুলো ভিক্ষুকটা কি করেছে কে জানে। তিনি ভিক্ষুক কেন হবেন? হতে পারে তার অনেক টাকা পয়সা আছে। আছে, বালবাউত্তা আছে, আমার পাদ আছে। বারবার কুৎসিত কথা বলছেন কেন? কেন কুৎসিত কথা বললে কি তোর সোনাদানায় ফসকা পড়ে? তার সোনাদানা কি অমূল্য? একটা সোনা আর 2টা দানা বাদে তার আর কি বাল আছে? তুই তো রাজমিস্ত্রিকে বলে দিস বাংলাদেশে বাড়ি বানাতে এলে তার সোনা আমি কেটে ফেলবো, দানা দুটো থেতলে গেলে দেবো।
নিতু খট করে ফোন রেখে দিল এবং মনে মনে বলল, আপনাকে ফোন করার উচিত শিক্ষা হয়েছে আমার, উচিত শিক্ষা। এরকম ধাত্রা বাঁদরকে যে ভালোবাসবে তার তো জীবন শেষই, আর কখনোই আমি আপনাকে ফোন করব না, না না না। যেদিন নিতুর ইন্টারমিডিয়েট পরীক্ষা শুরু হবে তার আগের দিন শিহাব সাহেব নিতুকে লিখলেন, খুব সুন্দর করে শুভকামনা জানালেন। নিতু, তোমার পরীক্ষা ভালো হবে আমি জানি, তারপরও সামনে থেকে তোমায় বেস্ট অফ লাক বলতে পারছি না বলে মন কেমন করছে। এরপর থেকে তোমার যদি কোনো এরকম বড় পরীক্ষা হয় আমি আগে আগে এসে দেশে থাকবো, তোমার পরীক্ষার হল পর্যন্ত এগিয়ে দিয়ে বলবো গুড লাক। তুমি কি জানো, পরীক্ষার আগে কোনো আপনজন বা কাছের জন কেউ মন থেকে গুড লাক বললে পরীক্ষা সত্যি সত্যি ভালো হয়। এই পরীক্ষা নিয়ে আমার একটা বেদনাদায়ক মেমোরি আছে, আরেকদিন লিখবো, ওকে? ইস, বাংলাদেশে চলে আসার কত কারণ তৈরি হচ্ছে দেখছো নিতু। আহারে, একটা দূর ভিনদেশি মানুষ কত আপনজনের মতো লিখছে, আর এদেশের একজন বিমানের ড্রাইভারের নিতুর পরীক্ষার কথা হয়তো মনেই নেই। একটা ফোন কি করা যায় না? নিতু চোখ ভাবসা হয়ে এলো। পরীক্ষার দিন খুব সকালবেলা মা নিতুকে জড়িয়ে ধরে বললেন, দেখবি পরীক্ষা খুব ভালো হবে তোর। কিভাবে বুঝলে? একটা ভালো খবর পেলাম যে সকালেই। ও, কি ভালো খবর? মাহবুব ফোন করেছে, বলল, মা প্লিজ, শুনতে ইচ্ছা করছে না, ভালো খবরটা শুনে দেখা যাবে পরীক্ষার পড়াশোনায় ভুলে গেছি। খুব ভালো খবর হোক, ভালো খবর, আমি তাও শুনবো না মা। নিশ্চয়ই বেটা বিয়ের জন্য বিমান ভাড়া পেয়ে গেছে। এছাড়া আর কী বা সুখবর হতে পারে? একটু তো কথা বলে দেখ, খুব করে চাইলো তোকে। নিতু গুরুতর অনিচ্ছায় ফোন ধরলো। হ্যালো? এমনভাবে হ্যালো বলছিস যেন ইন্টারমিডিয়েট নয়, এমবিবিএস ফাইনাল প্রুফ দিতে যাচ্ছিস। আরে ইন্টারমিডিয়েট কোনো পরীক্ষা নাকি? আমার মুতের ফেনার পরীক্ষা। কিসের ফেনা? প্রসাবের ফেনা। শোন, তুই যখন ফুল স্পিডে মাটিতে প্রসাব করবি দেখবি সেখানে ফেনা হচ্ছে, আবার দেখবি চোখের পলকে সেই ফেনা মিলিয়ে যাচ্ছে। পরীক্ষা হলো সেরকম। আপনি আমার একটা হ্যালো শুনে পরীক্ষাকে ফেনা বানিয়ে ফেললেন? এত ব্যাখ্যা তো আমি দিতে পারবো না। তোর হ্যালো আমার কাছে মনে হয়েছে 20 কেজি ওজন। ধাপ করে এসে কানে বিঁধল, ব্যাস কানের পর্দা ফেটে গেল। আমি খুব স্বাভাবিকভাবে হ্যালো বলেছি মাহবুব ভাই, আপনার কানের পর্দা ফাটাবার কোনো ইচ্ছেই আমার ছিল না। ইচ্ছা থাকবে কেন? তোর ইচ্ছে তো আমার বুক ফাটানো। তুই আবার ভাবিস না তোকে গুড লাক বলতে ফোন করেছি। ইংরেজি পরীক্ষা বলে যেন তুই একেবারে FM মেথডের হেডবোনে যাসনি। আমি আমার দরকারে ফোন করেছি। নিতু মনে মনে বলল, আপনার মতো বান্দর আমাকে গুড লাক বলবে এই আশা আমি নিতু ভুলেও করি না। কি দরকার? আমার বইয়ের আংটির মাপ ভুলে গেছি, তোর হাতের একটা আংটির মাপ বল আমাকে, আংটি বানাতে দেব। আমার কোনো আংটি নেই। আঙুল তো আছে, আঙুলের মাপ দে। এখন মাপ বলতে হবে? কিভাবে বলবো? একটা সুতো নিয়ে তোর অনামিকার গোড়ায় মাপ নিবি, তারপর সেটা বসিয়ে খাতায় একটা বৃত্ত আঁকবি, স্কেল ধরে বৃত্তের ব্যাস নির্ণয় করবি, আমাকে ব্যাস বলবি কত সেন্টিমিটার হলো, আমি বুঝে নেব। নিতু হতাশ গলায় বলল, এখনই ব্যাস বলতে হবে? না, পরে বললে হবে, এখন অন্য কথা বলতে হবে। উফ, এত কথা পেঁচাচ্ছেন কেন? তুই কি একা আছিস? না হলে তোর হাবি গোষ্ঠীর সামনে থেকে সরে একা হ। তোর তো আবার চীনের জনসংখ্যার সমান পরিকল্পিত পরিবার, তোকে একা পাওয়া আর পাবলিক টয়লেটে খালি পাওয়া দুটোই অসম্ভব। নিতু মায়ের সামনে থেকে উঠে এলো। একা হয়েছি, এবার বলুন। রুবার ভিসা হয়ে গেছে, 29 তারিখে ফ্লাইট। মানে হলো রুবা জাপান চলে যাচ্ছে স্বামীর সঙ্গে। এই কথাটা যে বাড়িতে বলতে ভয় পাচ্ছে। খবরটা তুই তোর মহাব্যাক্যাল বড় চাচাকে বলবি। আমি তো কিছুই বুঝতে পারছি না, আপা চলে যাচ্ছে মানে কি করে? ওদের বিয়ে আগে থেকেই প্ল্যানিং ছিল। বাড়িতে ভয়ে বলেনি, দুটো মাত্র মেয়ে তোদের বাড়িতে, বিদেশ যেতে চাইলে তোর বড় চাচা গো গো করতো, তাই লুকিয়ে প্রসিডিওর করেছে। নিতু ভয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, ও মাই গড, এত ঘাবড়ানোর কি আছে? বরের সঙ্গে যাচ্ছে, ডাকুর সঙ্গে তো না। সবাই তো তোর বড় চাচার মতো দেশে বসে থাকলে চলবে না। নিতু শুকনো একটা ঢোক গিলল। এই বাড়ির মাত্র দুটো সন্তান, তার মধ্যে বুদ্ধিমতী একজনই চলে যাচ্ছে। বাবা আর বড় চাচার সঙ্গে ব্যবসায় কে থাকবে, কে পাশে দাঁড়াবে? বড় চাচার কত ইচ্ছে ছিল রুবা আপাকে। নিতু আর ভাবতে পারল না, তার কান্না পাচ্ছে। আপনি জানতেন তো আপনি বলেননি কেন? রুবা তো এখনও বলতে মানা করছে। আমি রুবাকে না জানিয়ে তোকে বললাম। তুই খবরটা সিস্টেমে বাড়িতে জানা, না হলে পরে দেখা যাবে তোর 14 গোষ্ঠী এয়ারপোর্টে গিয়ে গড়াগড়ি খেয়ে কাঁদছে। তোদের বাড়ির লোকের একদম বিশ্বাস নেই, দেখা যাবে মেয়ের চোখে চৌধুরী সাহেব এয়ারপোর্টে আগুন লাগিয়ে দিয়েছেন।